আমার কাছে মনে হয় কোয়ালিটি তখন বেশি ছিল, বিকজ আপনি কেন বলছি, আপনি একটা শেন ওয়ান আপনি দেখাতে পারবেন না এখন। না, এখন আপনি ওই ধরেন মুরালি ধরেন বলেন, বা আপনি যদি হ্যাঁ কিছু কিছু মানে আছে ক্লাস, ব্রায়ান লারা বলেন, এখন হচ্ছে পাওয়ার ক্রিকেট, স্কিল কম। আপনি যদি ভালো একটু ঘূর্ণিয়িত হয়, আপনি ফেসে গেছে যে কোনো টিম। যদি স্পিন ট্র্যাক হয়ে থাকে বা মুভমেন্ট অনেক হয়তো হচ্ছে, ফেসে গেছে। এখন কে কত 4 ছক্কা মারতে, এটার একটা কারণ আছে ভাই। সেটা হচ্ছে আগে যেমন খেলা হতো একটু স্লো ট্র্যাকে, হয়তো ইন্ডিয়াতে খেলা হলে স্পিন ট্র্যাক। এই যে 50 ওভারে কিন্তু 200 রান মানে অনেক রান, এর মধ্যে টাফ টাইম পার করে আপনাকে জিততে হবে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে সময়ের সাথে সাথে পাল্টাছে, বিকজ এখন যদি 50 ওভারে 200 খেলা হয়, তাহলে মানুষজন দেখবে না, দর্শক উঠে যাবে। দর্শকের ডিমান্ডটাও খুবই ইম্পর্টেন্ট। ওই জায়গায় ওই সময়ের সাথে সাথে বদলানোর কথা আপনি বললেন, ক্রিকেট বদলেছে, বিভিন্ন দেশের পারফরমেন্স বদলেছে, পাইলট ভাই, স্টার্সরা বদলেছে। হ্যাঁ, ওই নামগুলো এখন আগের মতো নেই, কারোর সাথে কারো কম্পেয়ার করতে পারবেন না। সত্যি কথা, সচিনের সাথে আপনি ডিভিলিয়ার্সের কম্পেয়ার করতে পারবেন না, খেলার ধরনই আলাদা। হ্যাঁ, ধরনই আলাদা, একদমই, এটা কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। ক্রিকেটের চাকা তো আসলে ঘোরা শুরু করলো বাংলাদেশের 97 আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে। পাইলট ভাই, সেই পার্টিকুলার যে আয়োজনটা ছিল, বাংলাদেশের প্রচুর এক্সপেকটেশনস ছিল, মালয়েশিয়ায় খেলা হচ্ছে, আপনি যেই পজিশনটায় ব্যাট করতেন, আপনার কাছ থেকে যে এক্সপেকটেশনসটা ছিল, ক্রুশাল মোমেন্টে আপনার কাছ থেকে একদম মানে অল্প বলে বেশি রান, 4 ছক্কা মারার একটা ব্যাপার, সুজির বলে আপনি একটা সেই বিখ্যাত ছক্কা আপনি মারলেন। হ্যাঁ, মানে ওই আলোচনাটা যদি যাই, মানে বাংলাদেশের ক্রিকেটকে আসলে তো পুরো বদলে দিল হচ্ছে 97 আই থিঙ্ক। আপনারা কতটুকু প্রিপেয়ার ছিলেন, আপনারা কতটুকু এক্সপেকটেশনস নিয়ে আসলে ওই টুর্নামেন্টে গিয়েছিলেন, যে না আগের আসরগুলোতে আমরা হয়তো পারি নাই অল্পের জন্য, বাট দিস টাইম উই আর গোয়িং টু ক্রিয়েট আ নিউ হিস্ট্রি? আপনি অবশ্যই আপনি অলরেডি বলে দিচ্ছেন যে আগের আসরগুলোতে বাংলাদেশের টিম অনেকবার ট্রাই করেছে, বাট কোয়ালিফাই করতে পারে নাই। বাট আমরা বলবো যে লাকি, এবং লাকি কখন বলবেন, যখন আপনি লাক ফেভার করবে তখন। বাট আমি মনে করি যে লাকের চেয়ে আমরা মনে হয় যে হার্ড ওয়ার্ক করেছি কিন্তু অনেক। গর্ডন গ্রে ছিলেন, লিবু ভাই ছিলেন, বোর্ড আমার কাছে মনে হয় যে আমাদের যা ছিল মানে সম্বল আমাদের, আমরা মনে হয় ওই সময় আমাদের বিকেএসপিতে ট্রেনিং করতাম, হিউজ মানে অনেক লম্বা সময় ট্রেনিং ছিল, এবং প্রচুর মানে গর্ডন গ্রে অনেক হার্ড ট্রেনার, মানে হার্ড টাইপের কোচিং করাতেন। তো একটা সুন্দর আমাদেরকে ইয়েতে নিয়ে চলে আসলেন প্ল্যাটফর্মে, যে আমরা কিভাবে পারফর্ম করতে পারবো, মাঠে কিভাবে 50 ওভার ফিল্ডিং করতে পারবো, এই জিনিসগুলো কিন্তু উনি দাঁড় করে দিয়েছেন। আমার প্রশ্নটা পেল অন্য জায়গায়, মানে এখন যদি আপনি খেলা দেখেন আধুনিক ক্রিকেটে, মানে whoever the bowler or batter is, no matter, you are having many information, many data, you are having computer analyst, যে আপনাকে পুরোপুরি একটা গাইডলাইন, আউটলাইন আপনাকে দিয়ে দিবে যে আসলে এই পার্টিকুলার ব্যাটারের ট্রেইটগুলো এটা, এই পার্টিকুলার বোলারের বলগুলো এরকম করে খেলতে হবে, ফেস করতে হবে, আদারওয়াইজ ইউ কুড বি ইন ট্রাবল। ওই সময়টা তো আসলে এই টেকনোলজি ছিল না, ওই রকম চিন্তা ভাবনা ছিল না, ওই মেথডটাই ছিল না। সো দ্য টিম অ্যাকচুয়ালি, আপনারা যাদের এগেইনস্টে খেলতে যাচ্ছিলেন, ধরেন আপনারা তো অনেকটা অন্ধকারে থেকেই খেলতে গেছেন, এই প্রিপারেশনটা কিভাবে নিতেন? ইউ হ্যাড নো আইডিয়া যে সুজির বলের গতি কত? অন্ধকারে না, এখন টেকনোলজিতে অনেক ইমপ্রুভ করেছে। টেকনোলজি আপনি টিভি ক্যামেরার মাধ্যমে রিপ্লে দেখে একটা বোলারকে, আপনি একটা বোলারকে দেখে আপনি সম্পূর্ণ কিছু জাজ করছেন, ব্যাটসম্যান কি শটস খেলে, তার উইকনেস কি, একদম পুরো অ্যানালিসিস করতে। কিন্তু তখন কিন্তু ম্যানুয়াল অ্যানালিসিস ছিল। আচ্ছা, তখন কি অঙ্কতে মানুষ ভালো করতো না? তখন কি ব্যাংক ছিল না? তখন সবই ছিল, এখনো ব্যাংক চলছে, তখন একটু স্লো ছিল, বাট কিন্তু কারেকশন একই ছিল, অনেকগুলো ফাইল ছিল, অনেক ফাইলপত্র ছিল। তো তখনকার মেধা সেভাবে ইউজ করেছে। 5 উইকেট 4 উইকেট পরে গেলে কোচ বলতো পাইলট যে উইকেট আটকাও, আটকাও, মানে এই যে মানে ড্রেসিং রুম থেকে আটকাও। তো আটকাতে গেলে আপনি কি হবে, ওই সময় যদি আপনি বাজে শটস খেলেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি কি হবে, আপনার ব্লেমটা আপনার কাছে চলে আসবে, তুমি এটা কি করলা, আপনার ফ্রিডম রয়েছে। হ্যাঁ, তো এই আমাকে তখন আপনি এই স্ট্র্যাটেজি খেলতে 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 বল ছাড়তে 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 হয়তো দেখা হলো যে এমন হয়েছে যে 70 বলে যে 20 রান করছি, 15 রান করছি, টিমের জন্য খুব সুন্দর, দেখতে সুন্দর লাগছে, এবং বলছে যে সুন্দর যে হ্যাঁ পাইলটটা তখন বাট আমার ব্যাটিংটা নষ্ট হয়েছে। আমার কাছে মনে হয় বর্তমান যুগে আমি মনে করি যে ওই সময় কিন্তু আমার কোনো ভালো অ্যাডভাইজারও ছিল না, যে না মারার বলটা মেরে দাও, বিকজ যেটা হাফ ভলিবল, পিওর হাফ ভলিবল, সেটাকে ছেড়ো না। সম্মানজনক পরাজয়ের জন্য বাংলাদেশ খেলতো একটা সময়। আমি আপনি তো বুঝতেই পারছেন। তো ওই সময় ছিল যে আমরা আসলে এটা কিছু করারও ছিল না। আমাদের টিমটা ছিল যেমন সাপোজ আয়ারল্যান্ড টিম যদি এখন বলেন, আয়ারল্যান্ড যদি ইংল্যান্ডের সাথে খেলে বা অস্ট্রেলিয়ার সাথে খেলে, কি করবে, একটা মোটামুটি কম্পিটিশন বা ফাটাফাটির কাছাকাছি যাবে। কিন্তু আয়ারল্যান্ড 5টা ম্যাচ খেললেও 5টা জিতবে না অস্ট্রেলিয়ার সাথে। কিন্তু সম্মানজনক কাছাকাছি যাওয়াটা ইম্পর্টেন্ট। কখনো কখনো কিন্তু আপনার অপোনেন্টকে বুঝতে পারবেন যে এই অপোনেন্টের সাথে আমি জিততে পারবো না, কিন্তু আমাকে এমন একটা জায়গায় যাবো যেন আমি সুযোগ পেলে কাজে লাগাই দেবো। তো আমাদের খেলাটা ছিল এরকম, সুযোগ পেলে কাজে লাগাই দেবো। তো এইভাবে করে গেছি। তো একটা সময় মানে ওই রকম তো আমাদের ইন্ডিভিজুয়াল কোচ ছিল না। ইন্ডিভিজুয়াল বলতে কি, মানে ম্যানেজমেন্ট যেটা বলে, যে একটা কোচ একটা প্লেয়ারকে নিয়ে দেখছে।
তো আমাকে ওরকম বড় ভাই বা কেউ বলে না যে মারার বলটা তুমি রাখো। আপনি যদি দেখেন মানে খেয়াল ওই করবেন, প্রজন্মটাই কি সেই ক্ষেত্রে না পাইলট ভাই সব অনেকটা- না, সবাই না, আচ্ছা। কিছু প্লেয়ার ছিল যারা ন্যাচারাল প্লেয়ার ছিল, যারা অত কথা শুনতো না। তাই আমি আমি মানে আমার আমার দেখা যা সে খুশি তার তাই। ন্যাচারাল খেলা ফেলতো। আচ্ছা যেমন সাপোজ সলিড ট্যালেন্টেড প্লেয়ার আমার কাছে হ্যাঁ। মনে হয়, যেমন আফতাব। হ্যাঁ আফতাবকে আপনি যত ডিফেন্স করতে বলবেন ও পারবে না। লাভ নেই কোনো। হ্যাঁ, আপনি আশরাফুলকে যদি বলেন ডিফেন্স করতে পারবে না। হুম তো এই যে ওনারা হয়তো চমৎকার ব্যাটসম্যান, তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু একটা পথ দেখাই দিয়ে গেছে যে আচ্ছা। না এইটাই হচ্ছে খেলা। হুম কিন্তু হয়তো একটু ডিফেন্স জানতে পারলে আরো বেশি ভালো হতো, ডিফেন্সটাও জানতে পারলে একটু ভালো হতো। রাইট। তো এই ওরা হয়তো তাহলে 30 বল যারা কথা শুনতো না এদের ক্ষেত্রে আসলে ম্যানেজমেন্ট কোচ এদের কি না ধরনের কথা শুনতো না মানে বলতে বোঝাচ্ছে ইয়েটা যে ছিল? ওরা হয়তো তারা তো আলটিমেটলি তাদের খেলা রেখে শর্টস ন্যাচারাল খেলাটা খেলতো, তারা তাদের ন্যাচারাল খেলাটা Right. খেলতো। আর আমি ওই জিনিসটা মানে কোচিং যে প্ল্যান দায়িত্বটা ওটাকে চিন্তা করতাম কিছু, যে না এটা এখন এই 4 উইকেট পড়ে গেছে, আমার বুঝতে দায়িত্বটা পারছি। এটাই হওয়া উচিত। রেসপন্সিবল তো ছিলেন। এইটা আসলে ভুল মানে থিওরি আমার কাছে মনে হয়। আপনি ধরেন 300 বলের মধ্যে হয়তো দেখা হলো যে 50টা বল ব্যাড বল থাকবে, হ্যাঁ হয়তো কিছু বল এভারেজ থাকবে, কিছু বল গুড বল থাকবে। তো 50টা বলে 4 মারা বল যদি আপনি 4 না মারেন তাহলে তো লস, আপনি তো প্রেশারটা ব্যাটসম্যানের উপরে আসছে। ডেফিনেটলি। এখনকার যুগে দেখবেন টেস্ট ম্যাচে কিন্তু কেন অনেক চেঞ্জ হয়ে গেছে, একটা উইকেট হয়তো এখন অনেক বেটার, কিন্তু তারপরেও এখন বাজে উইকেট হলেও মারা বলটা মেরে বসে থাকে, বিকজ Exactly. বোলার উপরে প্রেশার দিতে চায়। Exactly. আপনি যদি 6টা বলে যদি ছাড়তে থাকেন বোলার, খারাপ বোলার অপ্রয়োজনে ছাড়ে হ্যাঁ, একটা তো সময়। খারাপ বোলার তখন ভালো হয়ে যাবে এবং ব্যাটসম্যানের উপর প্রেশার পড়বে, রানের চাকা ঘুরতে থাকলে বোলারও প্রেশার থাকে, ফিল্ডিং টিম প্রেশার থাকে। তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় ল্যাকিং ছিল। আমি ভালো ব্যাটিং করতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাতে আমার একটু গ্যাপ ছিল।